এবারে আমি যে মেন ব্যাপারে ঢুকবো, যেটা তোমার স্কোর বাড়াবে, এই 5টা মেথডের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমার স্কোর বাড়াবে, সেটা হচ্ছে অ্যানালাইসিস। তুমি অ্যানালাইসিস কি করে করবে? ধরো এবারে তুমি দেখবে যে 7টা যে জিকে ভুল করেছো না, এই 7টা জিকে তুমি কোন ক্ষেত্রে ভুল করেছো। ধরো তুমি 7টা জিকের মধ্যে তুমি দুটো ভুল। নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেটারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো গত দুদিনে আমি আমার চ্যানেলে 2টি পোল করেছিলাম ভোটের মাধ্যমে। যে 1 নম্বর পোলটা ছিল যে তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও। তো সেখানে অপশানগুলো ছিল 4টে। তো সেখানে সবথেকে বেশি যাতে ভোট পড়েছে সেটা হচ্ছে WBPতে কীভাবে 70+ স্কোর করব, অর্থাৎ 85-এর মধ্যে কীভাবে 70+ স্কোর আমরা করতে পারি মক টেস্টে, এবং সেইটা কীভাবে আমাদের হেল্পফুল হতে পারে আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে। তো সেইটাতে বেশি ভোট পড়েছে। এবং আরেকটি যে পোল করেছিলাম যে তোমরা কোন মোডে আমার ভিডিওগুলো দেখতে চাও। তো বিগত কয়েকটি ভিডিও আমি ডিজিটাল মোডে করেছি, পেন ট্যাবের মধ্য দিয়ে, এবং আগে যে ভিডিওগুলি করছিলাম সেগুলি আমি খাতা পেন মোডে করছিলাম। তো সেখানে আমার এটা দেখে খুবই ভালো লাগলো যে অনেকেই, বেশিরভাগ প্রায় 60%-এর বেশি মানুষজন ভোট দিয়েছে যে খাতা পেন মোডে করাতে। তো আমার এটা খুবই ভালো লাগলো যে আমাদের যে কালচার, খাতা পেন মোডের যে কালচার, ইন্ডিয়ান কালচার, সেই কালচারটা মানুষ এত ভালোবাসছে। এবং পেন পেপার মোডের থেকে এইখানে দেখো, আমার তো আর সেরকম ডিজিটাল বোর্ড নেই, বা ডিজিটাল বোর্ড কেনার আমার এখন সামর্থ্যও নেই যে আমি ডিজিটাল বোর্ডে সমস্ত তোমাদের অ্যানালাইসিসগুলো করবো বা কোনো ক্লাস করাবো। তো সেদিক থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার পেন এবং ট্যাবের মাধ্যমে আমি করতে পারি এবং খাতা পেন মোডে করতে পারি। তো আমার দেখে খুব ভালো লাগলো যে এখানে খাতা পেন মোডে অনেকেই কিন্তু পছন্দ করছে। তো দেখো, WBPতে 70+ স্কোর করা কিন্তু এক মুখের কথা নয় বা কোনো ছেলে খেলা কথা নয়। এই ভিডিওটা প্রায় 10 থেকে 12 মিনিট লং হবে। তো আমি বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে দেখো, এবং আমি যে মেথডটা ফলো করে সাকসেস পেয়েছি বিশেষ ক্ষেত্রে, সেই মেথডটা হচ্ছে আসমান মেথড। এটা আমার নিজের তৈরি করা মেথড, এবং এই 5টা পয়েন্ট ASMAN, এই 5টা পয়েন্ট যদি তোমরা ফলো করো, আমি হলপ করে বলতে পারি যে তোমরা WBPতে 70+ স্কোরের কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে পারো। এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতেই হবে, এবং যেটা তোমাকে হেল্প করবে তোমার আগত যে পরীক্ষা, আমাদের WBP পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু তোমাকে বিশেষভাবে হেল্প করবে। আমি কোনো ফালতু কথায় যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট এই যে আসমান, এই যে মেথডটা বা এই যে স্কোর করার টেকনিকটা, আমি ডাইরেক্ট এতে ঢুকে যাচ্ছি। তো এর আগে আমি আরেকটা কথা বলতে চাই যে আমি এই পেজের যে পিডিএফটা, সেই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখার পর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যোগ হয়ে যেতে পারো, এবং আমার এই যে মেথডটা সেইটা তোমরা ওইখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। আরেকটা কথা, যে তোমরা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত WBPতে প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ যদি কেউ চাও, WBP এতদিন পর্যন্ত যা পরীক্ষা হয়েছে সেই সমস্ত পিডিএফগুলো যদি ফ্রিতে একদম পেতে চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যেতে পারো, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটার পরে তোমরা যোগ হয়ে যেও। দেখো, আরেকটা কথা, যে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এইরকম ইনফরমেশনাল ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আনতে থাকি WBP, KP, এছাড়াও SSC, রেল বিভিন্ন পরীক্ষার জন্য। আমার যে দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। দেখো, আসমান মেথড যেটা আমি ASMAN যেটা লিখেছি, এইগুলোর যে অর্থটা আমি সেটা প্রথমে বলছি, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো, কেউ কিন্তু কিছু মিস করবে না। এবং এইটা যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের 70+ স্কোর কিন্তু করা একদম খুবই সোজা হয়ে যাবে এবং অনিবার্য হবে। দেখো, এর কথার অর্থ হচ্ছে অ্যাপ্রিসিয়েট, S হচ্ছে সাবজেক্ট, M হচ্ছে মক টেস্ট, A হচ্ছে অ্যানালাইসিস, এবং N যেটা আমি সেটা ফাঁকা রেখেছি, আমি সেটা তোমাদের শেষে বলবো। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। দেখো, এই যে কথাগুলোর আমি লিখেছি না আসমান মেথডের, তো এই অ্যাপ্রিসিয়েট কথার অর্থটা হচ্ছে যে তুমি যেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাকে তুমি মর্মে মর্মে উপলব্ধি করো, এবং সেটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে শেখো। দেখো, আমরা যে পরীক্ষাটা দিচ্ছি বা যে লক্ষ্যে এগিয়ে চলছি, সেই লক্ষ্যটা নিয়ে যদি আমরা স্বপ্ন না দেখি, বা সেই লক্ষ্যটা নিয়ে যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই প্রিপারেশনটাই বৃথা হয়ে যাবে। আমার যেটা মনে হয়, তুমি যেই জিনিসটার প্রতি প্যাশনেট, তুমি সেইটাকে আগে ভালোবাসো, সেটাকে উপলব্ধি করো, তারপরে তুমি এই মেথডগুলো ফলো করো। তাহলে আমরা WBPর জন্য পড়ছি, মানে WBP আমাদের ধ্যান জ্ঞান হবে, এবং ওই খাঁকি উর্দিটা পড়ার জন্য আমাদেরকে যত পরিশ্রম করতে হয় আমরা করব। ঠিক আছে, এরপর হচ্ছে সাবজেক্ট কথার অর্থ হচ্ছে, দেখো আমাদের WBPতে মেনলি ম্যাথ আসে, রিজনিং আসে, ইংলিশ আসে, এবং তার সাথে আসে GK/GS। তো প্রত্যেকটা তোমরা সাবজেক্ট ওয়াইজ পড়বে। সাবজেক্ট ওয়াইজ বলছি, ধরো কেউ এমন পরীক্ষার্থী আছে যারা ওই পরীক্ষার আগে 500-600টা MCQ করলো, চলে গেল, 500-600টা ম্যাথ প্র্যাকটিস করলো, চলে গেল, এবং তারপরে তার সাথে কি হলো না, কিছু ওই ইউটিউব থেকে ক্লাস করে নিল, চলে গেল। এই দিয়ে কিন্তু হবে না, ডাইরেক্ট একদম যেটা পাতি কথা, ওতে কিন্তু হবে না। আর সেই দিনকাল কিন্তু নেই যে তুমি জাস্ট ওই 500-600টা MCQ করলে, দিয়ে চলে গেলে, তারপরে তুমি পরীক্ষায় পাস করে গেলে, সেটা কিন্তু সেই দিন আর নেই। দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, তাই তোমাকেও কিন্তু সেই দিক থেকে আপগ্রেড হতে হবে।
এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তুমি হিস্ট্রি পড়ছো, পুরো হিস্ট্রি সিলেবাস শেষ করো, জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফি সিলেবাস শেষ করো, ম্যাথ পড়ছো, ম্যাথের সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার তুমি কমপ্লিট করো, রিজনিংয়ের চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার কমপ্লিট করো, সিলেবাস তুমি কমপ্লিট করো। ধরো তুমি এবছরে নিউ কমার, তুমি একদম নতুন, তো তুমি এই বছরটা ভালো করে প্রিপারেশন নাও, পরের বছর যখন আবার ভ্যাকেন্সি আসবে তুমি সেইখানে ভালোভাবে ঝাঁপিয়ে পড়বে। তুমি এবছরটা ভালো করে প্রিপারেশন নাও, নাহলে ওই অর্ধেক প্রিপারেশন নেবে, পরীক্ষা দেবে, তারপরে আবার সব কিছু বন্ধ, আবার যখন আসবে পরীক্ষা তখন প্রিপারেশন নেবে, তখন আবার পরীক্ষা দেবে। এইটা কিন্তু নয়, প্রিপারেশন কিন্তু একবারই নেবে। প্রিপারেশন যেটা নেবে সেই প্রিপারেশনটা কিন্তু তুমি একবারই নেবে, এবং তারপর তুমি একদম যে পরীক্ষায় ঝাঁপাবে সেই পরীক্ষা দিয়ে কিন্তু তুমি ক্র্যাক করবে। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট। তোমার সাবজেক্ট সারা হয়ে গেল, সমস্ত সাবজেক্ট পড়া হয়ে গেল, পড়ে তুমি সেগুলোর মক টেস্ট দেবে, তুমি সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে এবং মক টেস্ট দেবে, তুমি ফুল মক টেস্ট দেবে। এরপর ফুল মক টেস্ট দেওয়ার পরে তুমি অ্যানালাইসিস করবে। দেখো তুমি মক টেস্ট হয়তো প্রথম মক টেস্ট দিলে, ফার্স্ট মক টেস্ট দিলে কত নম্বরের দিলে, 85 নম্বরের দিলে, কিন্তু তুমি দেখলে প্রথম মক টেস্টে তোমার 85-র মধ্যে তোমার কত এলো না, সাপোজ তোমার 51 এলো, তো 51, তো তোমাকে তো এই 51-এ সন্তুষ্ট থাকলে চলবে না, তোমাকে বাড়াতে হবে। তুমি তারপরে কি করলে, আবার একটা মক দিলে, 2 থেকে 3 দিন পরে পড়াশোনা করার পর আবার একটা মক দিলে, তোমার সেখানে স্কোরটা হলো 52, তাহলে কত নম্বর ইনক্রিজ হলো, 1 নম্বর ইনক্রিজ হলো। এই যে 2-3 দিনে 1 নম্বর ইনক্রিজ হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনক্রিজ আমি বলবো না, এটা বলবো যে তুমি হয়তো 1 নাম্বারটা মানে কি বলবো, এটাকে ইনক্রিজ বলা যায় না, ঠিক আছে। তো তোমাকে মক টেস্ট তো দিতে হবে, তোমাকে পরীক্ষার আগে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে, কিন্তু মক টেস্টের সাথে আমাকে কি করতে হবে, সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। এবারে সব থেকে বড় কথা হলো অ্যানালাইসিস। দেখো মক টেস্টের পাশে আমি 2টো স্টার দিয়ে রেখেছি এবং অ্যানালাইসিসের পর আমি 3টে স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ অ্যানালাইসিসটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এবারে আমি যে মেন ব্যাপারে ঢুকবো, যেটা তোমার স্কোর বাড়াবে, এই 5টা মেথডের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমার স্কোর বাড়াবে, সেটা হচ্ছে অ্যানালাইসিস। তুমি অ্যানালাইসিস কি করে করবে, ধরো সাপোজ তুমি 85টা কোশ্চেন তুমি পরীক্ষায় করতে গেছো, মক টেস্টে করছো, তুমি 85টার মধ্যে সাপোজ তুমি 65টা পারলে, তুমি 65টা কি করলে, অ্যাটেন্ড করলে, আর তুমি কটা অ্যাটেন্ড করতে পারলে না, 20টা তুমি অ্যাটেন্ডই করতে পারলে না। এবার এই 65টার মধ্যে তোমার কিছু ভুল যাবে, ধরো তুমি 65টার মধ্যে ভুল গেল 15টা ঠিক হলো, এটা হলো তোমার রং, আর এইটা হলো তোমার রাইট, 50টা হলো তোমার রাইট। দেখো মক টেস্ট অ্যানালাইসিস একটা বিরাট কিন্তু ভাইটাল জিনিস। তুমি মক টেস্ট অ্যানালাইসিস করতে যদি একবার শিখে যাও না, তাহলে কি হবে, তাহলে তোমার কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য, এবং তুমি কিভাবে 70+ করতে পারবে তুমি এখান থেকেই কিন্তু ধারণা পাবে। তুমি প্রথমে কি দেখবে, তুমি প্রথমে দেখবে 15টা যে ভুল করেছো, কোন কোনগুলো ভুল করেছো। আমি সাপোজ ধরছি 15টার মধ্যে তুমি 7টা ভুল করেছো জিকেতে, 3টে ভুল করেছো ম্যাথে, এবং 5টা ভুল করেছো রিজনিংয়ে। এই 15টা তুমি ভুল করেছো। এবারে তুমি দেখবে যে 7টা যে জিকে ভুল করেছো না, এই 7টা জিকে তুমি কোন ক্ষেত্রে ভুল করেছো। ধরো তুমি 7টা জিকের মধ্যে তুমি 2টো ভুল করেছো কারেন্ট অ্যাফেয়ার্সে, 2টো ভুল করেছো হিস্ট্রিতে, এবং একটা ভুল করেছো, এটা তুমি সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে ভুল করেছো, 2টো ভুল করেছো হিস্ট্রিতে, এবং একটা তুমি ভুল করেছো জিওগ্রাফিতে। বাকি তাহলে তোমার আবার ইতিহাসের দেখবে যে কোন চ্যাপ্টারে তুমি ভুল করেছো। হয়তো মুঘল সাম্রাজ্যে তুমি একটা প্রশ্ন পারোনি, তাহলে তোমাকে মুঘল সাম্রাজ্যটা একবার পড়তে হবে। মুঘল সাম্রাজ্যে তুমি কোন পোর্শন থেকে প্রশ্নটা পারোনি, হয়তো আকবরের প্রশ্নটা পারোনি, যে আকবরের তোমার প্রধানমন্ত্রীর নাম কি ছিল, সেটা তুমি হয়তো পারোনি। তো তাহলে তোমাকে আকবরের যে ব্যাপারটা আছে, আকবরের যে কাহিনীটা আছে, সেটা তোমাকে পড়তে হবে মুঘল সাম্রাজ্যে। ধরো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স 2টো পারোনি, যে নিয়োগ, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে আছেন এখন, বা সম্প্রতি WHO যে প্রেসিডেন্ট তিনি যে নির্বাচিত হয়েছেন তার নাম কি, তুমি হয়তো পারোনি, তাহলে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়োগের ব্যাপারটা একবার পড়তে হবে। ধরো তুমি ভূগোলের একটা প্রশ্ন পারোনি, যে আমাদের যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষের যে আমাদের কি বলবো, মানে টোটাল কোস্ট লাইন যে আছে তার দৈর্ঘ্য কতটা, সেইটা তুমি হয়তো পারোনি, যে কোস্ট লাইন বা আমাদের যে সমুদ্র তট আছে তার দৈর্ঘ্য কতটা তুমি পারোনি। তাহলে তোমাকে যে আমাদের ফিলোজফি অফ ইন্ডিয়া আমাকে একবারটি ভালো করে পড়তে হবে। তো এইভাবে তোমাকে জিকেটা তুমি অ্যানালাইসিস করলে, এবং তুমি একটা খাতাতে নোট করবে যে তুমি কোন কোন জিনিসগুলো পারছো না, যে আমি আজকে মুঘল থেকে একটা পারিনি, তারপরে আমি আরেক ফিলোজফিক্যাল ইন্ডিয়া থেকে আমি একটা পারিনি, তারপরে আমি একটা পারিনি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাপয়েন্টমেন্ট থাকে হচ্ছে যে আমি পারিনি। এইভাবে তুমি নোট ডাউন করলে যে তুমি জিকে থেকে কোনটা পারোনি। ম্যাথে চলে এলে, ম্যাথে তুমি 3টের মধ্যে যে ভুল হয়েছে, হয়তো পার্টনারশিপ থেকে আমার একটা ভুল হয়েছে, অ্যাভারেজ থেকে একটা ভুল হয়েছে, আর একটা ভুল হয়েছে মেনসুরেশন থেকে, অর্থাৎ ওই যে আমাদের ত্রিভুজ চতুর্ভুজ থাকে মেনসুরেশন থেকে হয়তো একটা ভুল হয়েছে। তাহলে তোমাকে পার্টনারশিপের অঙ্কগুলো আরেকবার করতে হবে, তুমি যে বই দেখে করেছো সেই বইটা আরেকবার করতে হবে পার্টনারশিপের। তুমি হয়তো অ্যাভারেজ দেখে একটা পারোনি, যে বইটা তুমি ফলো করেছো সেই অ্যাভারেজের চ্যাপ্টারটা তোমাকে আরেকবার সারতে হবে, রিভাইজ করতে হবে, মেনসুরেশনের চ্যাপ্টারটা কিন্তু আরেকবার রিভাইজ করতে হবে। এভাবে তুমি রিজনিংটাও দেখলে, রিজনিংয়ের 5টা কোন কোন ব্যাপারগুলো তুমি হয়তো পারোনি,
হয়তো তুমি সাপোজ হয়তো পারোনি স্টেটমেন্ট কনক্লুশন অর্থাৎ বিবৃতি সিদ্ধান্ত, বা তুমি হয়তো ছক্কা বা ডাইসের একটা রিজনিং পারোনি, সেই রিজনিংটা তুমি আরেকবার দেখে নিলে। তো তুমি এইভাবে যে 2 বা 3টে মক টেস্ট দিলে সেখানে তোমার যে ভুলগুলো বেরোলো, কোন চ্যাপ্টারে যে ভুলগুলো আছে সেগুলো তুমি আইডেন্টিফাই করলে এবং সেই ভুলগুলোকে তুমি রেকটিফাই করে সেই ভুলগুলোকে তুমি ঠিক করার চেষ্টা করলে। এরপর তোমার কাজ হবে তুমি কোন প্রশ্নগুলো অ্যাটেন্ডই করতে পারোনি, যে 20টা প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারোনি। দেখো এই যে 15টা প্রশ্ন না, এই 15টা প্রশ্ন তুমি যে ভুল করেছো, তুমি তো তুমি জানতে বলেই তুমি অ্যাটেন্ড করেছো। আমাদের ভুলটা কোথা থেকে হয় বলো তো? আমরা জানি, কিন্তু সেই জানা সত্ত্বেও আমাদের জানাটা ঠিকঠাক ক্লিয়ার নয়, সেই জন্য আমাদের কিন্তু ভুল হয়। কিন্তু যেই প্রশ্নগুলো আমরা জানি না সেগুলো কিন্তু একদমই অ্যাটেন্ড করবো না, সেগুলো আমরা অ্যাটেন্ড করি না। কিন্তু যেগুলো অ্যাটেন্ড করি কোনগুলো ভুল হয় বলো তো? যেগুলো আমাদের জানা অথচ রিভাইজ আমরা দিতে পারিনি ঠিকঠাক, আমাদের সেই সময় মস্তিষ্কটা কাজ করেনি ঠিক কোনটা হবে, বা হয়তো ম্যাথের ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে, আমি নিয়মটা জানি, সেইগুলো কিন্তু ভুল হয়। তাহলে সেগুলো আমাকে আগে ঠিক করতে হবে যাতে ভুলের সংখ্যাটা কম হয়। দেখো এই যে তুমি 15টা ভুল করেছো, এর মধ্যে থেকে যদি তুমি 10টা ঠিক করতে তাহলে তোমার 60+ স্কোরটা এমনিতেই হয়ে যেত, তাই না? তাহলে তোমাকে আগে প্রথমে যেগুলো ভুল করছো সেগুলো তোমাকে আগে রেকটিফাই করতে হবে। এরপর তুমি যেগুলো অ্যাটেন্ড করতে পারোনি সেগুলো দেখবে। 20টা প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারোনি, হয়তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা অ্যাটেন্ড করতে পারোনি, তুমি ম্যাথ থেকে 5টা অ্যাটেন্ড করতে পারোনি, রিজনিং থেকে তুমি হয়তো 2টো অ্যাটেন্ড করতে পারোনি, ইংলিশ থেকে হয়তো তুমি 5টা অ্যাটেন্ড করতে পারোনি বা 4টে অ্যাটেন্ড করতে পারোনি, এবং তুমি পলিটি থেকে হয়তো 2টো অ্যাটেন্ড করতে পারোনি। ঠিক আছে? তো তোমাকে তাহলে দেখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেহেতু 5টা অ্যাটেন্ড করতে পারিনি, আবার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2টো ভুলে গেছে, তাহলে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব জোর দিতে হবে এবং প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে 1 ঘন্টা করে পড়তেই হবে। তারপরে তুমি দেখলে যে ইংলিশ থেকে তো 4টে আমি অ্যাটেন্ড করতে পারিনি, 4টে গিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, হয়তো আমি সিনোনিম পারিনি, অ্যান্টোনিম পারিনি, 1 ওয়ার্ড পারিনি, তাহলে আমাকে সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড পড়তে হবে। তারপরে হয়তো তুমি দেখলে পলিটির 2টো আর্টিকেল এসেছিল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এবং তারপরে এসেছিল যে 25 নম্বর আর্টিকেল আছে, সেই 25 নম্বর আর্টিকেলটা কিসের সঙ্গে যুক্ত সেটা আমি পারিনি। তাহলে আমাকে আর্টিকেলগুলো আরেকবার ভালো করে পড়তে হবে। বা এটা পড়তে পারে, এটা হতে পারে যে তুমি মৌলিক অধিকার কটা আছে তুমি পারোনি, নাই পারতে পারো, তাহলে তোমাকে হয়তো তুমি 2টো পারোনি। আমাদের খুব ভুল হয় সেটা হচ্ছে মিসিং নাম্বার। মিসিং নাম্বারটা না, আমি বহু ছেলে মেয়ের সঙ্গে কথা বলে দেখেছি, মিসিং নাম্বারটা বা আরেকটা থাকে ZSY, এখানে থাকলো AB, এখানে থাকলো XY, এই টাইপের রিজনিংগুলো যে আছে, এই টাইপের রিজনিংগুলো অনেকে খুবই প্রবলেম হয়। তাহলে এই রিজনিংগুলো তোমাকে আরেকবারটি ভালো করে দেখে নিতে হবে। যে বইগুলো, যে পরীক্ষা দিতে যতক্ষণ না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে অ্যানালাইসিস করতে, এই কথাটা কিন্তু একদম ঠিক। তোমার যদি পরীক্ষা, তুমি যদি 1 ঘন্টা সময় দিয়ে দাও অ্যানালাইসিস করতে, কিন্তু তোমার 2 ঘন্টা অ্যানালাইসিস করতে হবে, তবেই কিন্তু তোমার এইভাবে কিন্তু নম্বরটা বাড়বে। তো তুমি দেখতে পেলে, তুমি তাহলে এইভাবে কিন্তু অ্যানালাইসিস করলে। এবারে তুমি যে দেখলে যে তুমি অ্যাটেন্ড করেছো 50টা যে তোমার ঠিক হয়েছে, তুমি কিন্তু এই 50টা যে ঠিক হয়েছে এইগুলোও তোমাকে অ্যানালাইসিস করতে হবে। হয়তো তুমি 3টে প্রশ্ন, 3টে কোশ্চেন জিকেতে 50-50 অ্যান্সার দিয়েছো, অর্থাৎ 4টে তোমার অপশান ছিল, 2টোকে তুমি এলিমিনেট করতে পেরেছো, এই 2টোর মধ্যে তুমি গেস করেছো, একটাই মেরেছো, হয়ে গেছে। তো তোমাকে সেই প্রশ্নটাও কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে কেন আমি এই কোশ্চেনটার প্রপারলি উত্তর দিতে পারলাম না, আমাকে কেন 50-50 চান্স নিতে হলো। এরকম কিন্তু হয় অ্যাকচুয়ালি, আমরা দেখেছি পরীক্ষার হলে হয় যে 2টো কোশ্চেনের মধ্যে ডাউট লাগছে, একটা কোশ্চেন আমি দাগ দিয়েছি ঠিক হয়ে গেছে, সেই কোশ্চেনটাও কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ 50টা যে ঠিক করলে সেই 50টা কোশ্চেনের মধ্যেও কিন্তু তোমাকে এটা কিন্তু দেখতে হবে যে কোনগুলো তুমি আন্দাজে করেছো বা কোনগুলো তুমি 50-50 চান্সে কিন্তু করেছো। এইভাবে তুমি যদি মক টেস্ট দিতে পারো, আমি হলপ করে বলতে পারি তোমার প্রথম মক টেস্টে যদি 50 স্কোর হয়, তুমি এইভাবে অ্যানালাইসিস করলে তোমার তারপরে মক টেস্টে করে হলো 53, তারপরে হয়তো হলো 55, এইভাবে একদিন কিন্তু যেতে যেতে তুমি 68+ স্কোর করবেই, এবং তোমার ভুলের সংখ্যাটা অনেক কম হবে। এবং একটা কথা মাথায় রাখবে যে তুমি কিন্তু কোনোদিনও হাল ছেড়ে দেবে না। অর্থাৎ এই যে এন লিখেছি না, এই এন কথার অর্থ হচ্ছে নেভার গিভ আপ। হ্যাঁ, তোমার গিভ আপ, কোনোদিনও তুমি হাল ছাড়বে না, ঠিক আছে? হাল ছেড়ে দিলে কিন্তু সব শেষ। তোমার মকে স্কোর বাড়বেই, তুমি এই মেথডটা ফলো করো, অ্যানালাইসিসটা খুব ভালো করে করো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে 70+ স্কোর হতে বাধ্য, এবং অ্যানালাইসিসটা তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তোমাদের বন্ধুদেরকেও তোমরা জানাও যে এইভাবে কিন্তু মক টেস্টে স্কোরটা বাড়ানো যেতে পারে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তাহলে কিন্তু মোটিভেশন পাবো। আমরা কিছু থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি কিন্তু তোমাদেরকে এই গাইডগুলো করতে চাই এবং সাজেশনগুলো দিতে চাই, এবং আমার যে দীর্ঘ 5 বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের মধ্যে শেয়ার করে নিতে চাই। ধন্যবাদ সবাইকে, আশা করি খুব ভালো লাগলো সবার।